আপা, আপনি কার কাছে আসছেন? স্যার আছেন? স্যার কি জানে আপনি আসবেন? হ্যাঁ হ্যাঁ, উনি জানেন। আপা, আপনার নামটা একটু বলবেন? অর্পা ইসলাম। ঠিক আছে আপা, আপনি উপরে যেয়ে বসেন, আমি স্যারকে বলতেছি। ঠিক আছে। আমাদের উচিত ছিল সবাই মিলে স্যারের কাছে যাওয়া এবং ওনাকে আমাদের উদ্দেশ্যটা বুঝিয়ে বলা। অর্পাকে একা পাঠানো বুদ্ধিমানের মতো কাজ হলো না। কিন্তু হঠাৎ আপনি এই কথা বলছেন কেন শিহাব ভাই? কারণ উনি যদি বুঝতে পারেন তাহলে আমাদের সবাইকে উনি ভুল বুঝবেন। কিন্তু এতে ভুল বোঝার কি আছে? আমরা তো আর কোনো মিথ্যাচার করছি না। আমরা আমাদের উদ্দেশ্যটা সফল করার জন্য একটা কৌশল অবলম্বন করেছি মাত্র। নিন স্যার। স্যার, আপনি লেখালেখিটা কবে থেকে শুরু করলেন? সেই শৈশব থেকে। আসলে আমার জীবনের একটাই মাত্র শখ ছিল, সেটা হলো বই পড়া। আর বলতে পারো এই বই পড়াই আমাকে একসময় লেখালেখিটা শিখিয়ে দিয়েছে। আমি যেখানে যা পেতাম হাতের কাছে সেটাই পড়ে ফেলতাম। তারপর? শুধু লেখাগুলো পড়েই কিন্তু আমি থেমে থাকতাম না, তার ভেতরে যে চরিত্রগুলো ছিল তার সাথে মিশে যেতাম, মনে মনে তাদের সাথে আমি কথা বলতাম। সেই মৌন আলাপচারিতার একটা আলাদা জগৎ আছে আমার কাছে, সেটা কাল্পনিক। তবে সেই কল্পনার যে একটা আলাদা শক্তি আছে সেটা এক জীবনে অর্জন করা যায় না, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। আর সেই কল্পনা শক্তি দিয়েই কোনো একটা অসম্ভব ভালো লেখা পড়ে কোনো একদিন আমি সিদ্ধান্ত নিই যে আমি লেখক হব। আমরা তো চুরি করছি না বা ওনার কাছে চাঁদাও চাচ্ছি না, বা ওনাকে এলাকার কোনো অনুষ্ঠানের সভাপতি করার জন্য তো আমরা কেউ প্রস্তাবও দিচ্ছি না। তাহলে কেন এত সংশয়? আর একটা ভালো কাজের জন্য এত কৌশল কেন করতে হবে? পরে দেখা যাবে বেশি বুদ্ধি করলে সব কিছু কিন্তু ভেজাল হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে শিহাব ভাইয়া ঠিকই বলেছে, আমাদের সরাসরি স্যারের সাথে কথা বলা উচিত। আচ্ছা বাপি, তুই এক কাজ কর, তুই অর্পাকে একটা ফোন দে, ওকে বল ওই কিছু বলতে না। আমরা সরাসরি স্যারের সাথে কথা বলে আমাদের প্রস্তাবটা জানাবো। আচ্ছা দেখ। আচ্ছা শিহাব ভাই, যদি অর্পা ইতিমধ্যে স্যারের সাথে কথাটা বলে থাকে তাহলে কি আমার এখন আর নিষেধ করা উচিত হবে? এক কাজ কর, অর্পাকে একটা টেক্সট কর, দেখি তারপরেও কি রিপ্লাই করে। ঠিক আছে। আসলে স্প্যানিশ ওই ভালো লেখাটা পড়ে আমি তীব্রভাবে চমৎকৃত হয়ে যাই এবং আমার ভেতরে আমি একটা শক্তি অর্জন করে ফেলি এবং এই শক্তিটা ক্রমশ এত ব্যাপ্তি ঘটে যে আমি সেটাকে আর ওভারকাম করতে পারি না। একদিন আমি লিখে ফেললাম। স্যার, কি লেখা ছিল এটা? এক্সকিউজ মি। অর্পা, স্যারকে কিছু বলার দরকার নেই, পারলে কল কর, কথা আছে। কি হয়েছে, কোনো সমস্যা? না স্যার, তেমন কিছু না। চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, তারপর যা বলছিলাম, লেখাটা প্রকাশ হওয়ার পরপরই একজন প্রকাশক আমাকে খুঁজে বের করলেন এবং সরাসরি তিনি আমাকে একটা প্রেমের উপন্যাস লিখে দিতে বললেন। এবং আমার মতো একজন নবীন গ্রন্থ লেখকের যে বাজার দর হওয়া উচিত তার থেকে অনেক বেশি টাকা তিনি আমাকে দিবেন বলাতে আমি ভীষণ আশ্চর্য হয়ে যাই। তাই স্যার? কিন্তু তার চেয়ে অনেক বেশি আশ্চর্য ওই প্রকাশক হলেন যখন আমি সেই প্রেমের উপন্যাস লিখতে অস্বীকার করলাম।
সত্যি স্যার, মানে আর যে কোনো লেখকের জন্য খ্যাতির এই জায়গায় এসে এই ধরনের একটা প্রস্তাবকে ফিরিয়ে দেওয়াটা খুবই সাহসের ব্যাপার। তারপর স্যার, এখনো কি সেই প্রকাশকের সঙ্গে আপনার যোগাযোগ হয়? হ্যাঁ, কারণ পরবর্তীতে এই লোকটি অনেক ঝুঁকি নিয়ে আমার সমস্ত লেখা প্রকাশ করতে থাকেন এবং আমার গল্পগ্রন্থ নিঃশব্দ সারথীর জন্ম ইতিহাসের সাথেও তিনি জড়িত। স্যার, আমি কি ফোনটা একটু ধরতে পারি? শিওর, তুমি ফোনে কথা বলো, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ বল। হ্যাঁ অর্পা, শোন, তুই স্যারকে কিছু বলিসনি তো? না, এখনো বলিনি, তো আর একটু পর যদি টেক্সট করতি তাহলে এতক্ষণে তো বলেই ফেলতাম। থ্যাঙ্কস গড। শোন, স্যারকে এখন তুই কিচ্ছু বলিস না, আমরা সবাই মিলে স্যারের সাথে দেখা করে তারপর বলবো। হঠাৎ এমন কি হলো যে তোরা তোদের ডিসিশন চেঞ্জ করে ফেললি? না, আসলে আমরা ভাবছিলাম আচ্ছা শোন, তোর কি ইন্টারভিউ শেষ? প্রায় শেষ। কেন বলো? আচ্ছা তুই এক কাজ কর, তুই স্যারকে বল আমরা এরই মধ্যে স্যারের সঙ্গে দেখা করতে চাই। আমাকে দে। ও কি বলেছে বুঝতে পেরেছিস? এত ভূমিকা না করে আমি স্যারকে সরাসরি ওয়ার্কশপটার কথা বলেই ফেলি। আমি শিওর স্যার কিছুই মনে করবে না। তোকে কে বলেছে উনি কিছু মনে করবেন না? তুই তো এটা ধারণা করছিস। শোন, তুই তো এটা অনুমান করে বলছিস, মানে একটা চান্স নিচ্ছিস। যদি উনি মুখের উপর না করে দেয় আমাদের ওয়ার্কশপের ব্যাপারে, তখন তখন আমাদের কাছে কোনো অপশনই থাকবে না। সেটা তোমরা সামনে থাকলেও তো হতে পারতো, তাই না? ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করছি। ওকে, নাও, এটা তোমার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজকে আপনি আমাকে এতখানি সময় দিয়েছেন স্যার, স্যার আমি সত্যি অনেক কৃতজ্ঞ। নো নো আরপা, আমি তো তোমাদের লেখক সংঘকে সময় দিয়েছি। আর যেই তুমি আমাকে বলেছো যে তোমাদের লেখালেখি চর্চা বিষয়ক একটা ক্লাব আছে, তখনই আমি তোমার সাথে কথা বলতে রাজি হয়েছি। অর্পা, অর্পা বলে ফেল, অর্পা বলে ফেল। ঠিক আছে, তাহলে আজকে এসো তুমি। ভালো থেকো। স্যার, হ্যাঁ কিছু মনে করবেন না স্যার, একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। স্যার, আমরা মানে আমাদের চতুরঙ্গ লেখক সংঘ একটা ওয়ার্কশপ করতে চাচ্ছিলাম। আমাদের স্যার খুব ইচ্ছা আপনি আমাদের ওখানে একটু আসুন, আমাদেরকে একটু কিছু বলুন। দেখো, আমি এত ব্যস্ত, জানো তো আমি একটা কলেজে অধ্যাপনা করি, ছেলে মেয়েদের পরীক্ষাও চলে আসছে, আমি কাউকে এতটুকু সময় দিতে পারি না। স্যার, আমরা আসলে স্যার সবাই লেখালেখি করতে আগ্রহী। আমাদের স্যার সবারই খুব ইচ্ছে ছিল একজন সত্যিকারের লেখকের কথা শোনা। বাহ, তোমার কথাটা আমার খুব ভালো লাগলো। তুমি একজন বিখ্যাত লেখক না বলে সত্যিকারের লেখক বললে, চমৎকার। তা সত্যিকারের লেখকের কাছ থেকে তোমরা কি জানতে চাও? এই স্যার কেমন করে লিখতে হয়, উপন্যাস, গল্প, এগুলো আর কি। এইসব কথা কারো মুখ থেকে শুনে কেউ কখনো লেখক হতে পারে না বাবা। স্যার, স্যার প্লিজ আপনি না করবেন না স্যার। কিন্তু আমার ডেটটা, মানে আমার তো ডায়েরি দেখে তোমাকে বলতে হবে। তুমি কাজ করো, তুমি চলে যাও, আমি পরে তোমাকে ফোনে ডেটটা জানিয়ে দেবো যেমন কবে যেতে পারবো। স্যার আপনাকে ফোন করতে হবে না স্যার, আমি স্যার নিজেই আপনাকে ফোন করে সবকিছু জেনে নিব। নো প্রবলেম, এসো তুমি। স্যার থ্যাংক ইউ সো মাচ।
দেখিস অর্পা ঠিকই ম্যানেজ করে ফেলবে। ও যে বুদ্ধিমান মেয়ে, স্যারকে দেখিস ঠিকই রাজি করিয়ে ছাড়বে। আমার মনে হচ্ছে না, কারণ আমি শুনেছি স্যার এখন সভা সমিতিই ঠিক মতো অ্যাটেন্ড করতে চান না। তাহলে আশা বাদ দে, উনি আর এই সংগঠনে আসবেন না, আর আমাদের ওয়ার্কশপও করাবেন না। আচ্ছা দেখা যাক না, অর্পা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই তো অর্পা চলে আসছে। রাজি হয়নি না? তোকে না বললাম, এই জন্য তুই বলিস না। আমরা সবাই মিলে যদি বলতাম তাহলে হয়তো ওনাকে রাজি করাতে পারতাম। হ্যাঁ, সব কিছু মাটি হয়ে গেল। স্যার রাজি হয়েছে। মানে কি বললি? মানে স্যার রাজি হয়েছে আমাদেরকে ওয়ার্কশপ করা। স্যার আসেন প্লিজ। স্যার একটু কষ্ট করে হেঁটে যেতে হবে। হ্যাঁ। একটু হেঁটে যেতে হবে। ও নানু ভাই, তুমি গাড়িটা ওইদিকে একটু রেখে তাড়াতাড়ি চলে আসো। স্যার আসুন। হ্যাঁ, চলো। আমাদের এখানে একটা ছোট্ট থিয়েটার গ্রুপও আছে, আমরা কাজ করি সবাই মিলে, চেষ্টা করি নাটকটা কন্টিনিউ করতে আর কি। তো গত বছর তো আমরা কোনো নাটক আনতে পারিনি দর্শকের সামনে, এবার আমাদের ইচ্ছা আছে আমরা আগামী বছর অবশ্যই একটা নাটক। ও নানু ভাই চলে এসো। তারপর নানু সাহেব জি। শুধু গাড়ি চালান না আরো কিছু করেন? জি জি স্যার, আপনি আমার তুমি করে কোন স্যার, আর লজ্জা দিন না তো। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। স্যার আমার ওই দর্জি পাড়ায় একটা কমোড, তারপরে পাইপ মানে টয়লেট ফিটিংস এর বিজনেস আছে স্যার। তা বিজনেস কেমন চলছে? আল্লাহর মর্জি ভালো স্যার। মাইন্ডসের মনে করেন দুনিয়ায় দুই টাকা সবসময় করতেই হয়। এক নম্বর তৈল গিয়া খাওয়া, আর দুই নম্বর তৈল গিয়া আপনি জ্ঞানী মানুষ স্যার, আপনি তো স্যার বুঝবেনই। তাই স্যার দুই নম্বর কাজটা যতদিন দুনিয়ায় আছে আমার বিজনেসও স্যার ঠিকঠাক আছে। আমি স্যার দুই নম্বর কাজের বিজনেস করলেও আমার কাজ করলাম এক নাম্বার, আমার মধ্যে কোনো দুই নম্বরই হইবে না স্যার। এই যে আমরা এই ঘরটায় বলি স্যার। এইটা? জি। বাহ, আসুন স্যার। হ্যাঁ চল। সবাই দেখো, স্যার চলে এসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাহ বাহ, বেশ সুন্দর তো। তোমাদের সুন্দর একটা বসার জায়গা আছে দেখছি। এটা আমাদের রিহার্সাল রুম স্যার। ও পাশে আরো দুটো রুম আছে। তাই নাকি? জি স্যার, একটা হচ্ছে আমাদের অফিস রুম, আরেকটাতে আমাদের কেয়ারটেকার থাকে। আচ্ছা। স্যার প্লিজ আসুন। হ্যাঁ।
আসসালামু আলাইকুম স্যার, সরি একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, বসো। স্যার সারা জীবন ওয়ার্কশপ মানে বুঝলাম হইলে গিয়ে গ্যারেজ, গাড়ি ঠিক করতে হয়, কিন্তু এখন এই গল্প লেখার লিগে যে ওয়ার্কশপ হয় এই পয়লা দেখলাম স্যার। তাহলে স্যার আপনি চাইলে আমরা ওয়ার্কশপটা এখনই শুরু করি। স্যার আমরা তো কেউই গল্প লেখার উপরে এর আগে কোনো ওয়ার্কশপ করিনি। ঠিক আছে, মানে আমি যেভাবে ভেবেছি সেটা হলো যে আমি একটা গল্প শুরু করব এবং একটা জায়গায় এসে আমি থেমে যাব, বাকিটা তোমরা লিখবে অথবা আমাকে বলবে। তো তাহলে আমাকে গল্পটা শুরু করতে হয়। কি গল্প বলা যায়? আচ্ছা তোমরাই বলো, গল্পের বিষয়টা কি হতে পারে? স্যার গল্পের বিষয় অবশ্যই মুক্তিযুদ্ধ হওয়া উচিত। জি স্যার, মুক্তিযুদ্ধ, অথবা মনে করেন একজন মুক্তিযোদ্ধার বাড়ি যদি কোনোভাবে আনা যায়। আসলে মুক্তিযুদ্ধের সময় আমি এই মফস্বল শহরে আটকে পড়েছিলাম, যে কারণে এই যুদ্ধের যে বাঙালিদের যে ত্যাগ, যে বীরত্ব, সেটা আমি খুব বেশি একটু দেখিনি বা জানি না। কিন্তু আমি যেটি দেখেছি সেটি হচ্ছে বিভীষিকাময় নির্যাতন, বাঙালিদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল সেটি আমি দেখেছি। তাহলে গল্পটা শুরু করি। মুক্তিযুদ্ধ 1971, যুদ্ধ শুরু হয়ে গেছে। যখন যুদ্ধটা শুরু হয়েছে তখন একজন মানুষ তার স্ত্রীর কাছে ছুটে এসে বলল যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি এখন যুদ্ধে যোগ দিতে যাচ্ছি। কানতেছো কেন? আমি কি সারা জীবনে লেগে যাইতেছি? আমি জামু যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার ফিরে আমু, এই তো। আপনি চলে গেলে আমার কি হইব? আরে বোকা, তুমি তোমার দুই পোলা হাসু আর নিশুরে নিয়ে থাকবা। আপনার যদি কিছু হয়ে যায়? বউ, স্বাধীনতা অনেক বড় বিষয়, এর লেগে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যদি আমার কিছু হয়ে যায় সেটা ওই দেশের লেগে আমার তোমার ত্যাগ। আমি অত কিছু বুঝি না, আমার পুরো বোনের পাশে আমার পাশে আমি আপনার চাই। স্বাধীনতা বুঝি না, ত্যাগ না বউ, না না না, ওই রকম কথা কও না বউ। বউ, যে মানুষের স্বাধীনতা নাই এই মানুষের বউ নাই, সন্তানও নাই বউ। মানুষটি একদিন গভীর রাতে তার ঘুমন্ত দুই সন্তানের গালে চুমু খেয়ে স্ত্রীকে আলিঙ্গন করে রাতের অন্ধকারে মিশে গেল। তারপর অনেক দিন পার হয়ে গেছে। স্ত্রী তার দুই সন্তান হাসু আর নিশুকে বুকে জড়িয়ে ধরে অপেক্ষা করছে কবে তার স্বামী যুদ্ধ থেকে ফিরে আসবে, কবে দেশ স্বাধীন হবে। কিন্তু ততদিনে যুদ্ধ ছড়িয়ে পড়েছে দেশের গভীর থেকে গভীরতর অঞ্চলে। নৃশংসতার বিভীষিকা ঘরের দুয়ারে দুয়ারে চলে এসছে। একদিন গ্রামের মানুষ আতঙ্কে নীল হয়ে দেখল তাদের গ্রামে এসে জড়ো হয়েছে একদল পাকিস্তানি সেনাবাহিনী। গ্রামের রাস্তা দিয়ে মিলিটারিরা হেঁটে যাচ্ছে, তাদের সাথে একজন রাজাকার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে।
হুজুর, ওর স্বামী মুক্তিযুদ্ধে গেছে। ও একটা বেঈমান। ও আর ওর স্বামী দুজনই পাকিস্তানের শত্রু, ইসলামের শত্রু। ये औरत बहुत खूबसूरत है। उसको देख के मुझे लाहौर में मेरी माशुका की बात याद आ रहा है। হুজুর, আপনি যেমন খানদানি, আপনার পছন্দ সেরকম খানদানি। হুজুর, আপনি চাইলে ওরে আজকে রাইতেই ধরে নিয়ে যাই। ওর স্বামী মুক্তিযুদ্ধে গেছে, ওরে কঠিন শাস্তি দেওয়া দরকার। नहीं 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 नहीं, मेरा दिल बेकाबू हो गया। मैं उसको कड़ी सजा नहीं दे पाऊंगा। मैं तो उसको सजा जरूर दूंगा, लेकिन जो भी होगा वो हल्की सी होगा। দেখছো হুজুরের কি দয়ার শরীর, তোমারে শাস্তি দেবে কিন্তু হালকা। तुम इस औरत को बोल दो, इसके शौहर ने जो गलती किया इसके लिए मैं औरत के एक लड़के को कत्ल करूंगा। হুজুর, আপনি যে সুবিচারক তাতে কোনো সন্দেহ নাই। তা হুজুর, আপনি কোন বাচ্চাটারে আগে মারতে চান কোন? ये डिसीजन मैं इस औरत का हाथ में सुनना चाहता हूँ। अगर ये दोनों में से किसी एक को ये औरत बचाना चाहता है, ये औरत का डिसीजन होगा। औरत बताएगी कौन सा लड़का मैं कत्ल करूंगा। जिस लड़के के बारे में डिसीजन देगा उसे मैं ये दरक के बांध के मारूंगा, गोली से। मरने के वक्त लड़का जब उसकी माँ की तरफ देखेंगे, वो देखने में मुझे बहुत अच्छा लगेगा। হুজুর, আপনি যে পোলারে গুলি করেন না কেন, গুলি করার সময় এই পোলায় তাকায় থাকবো মার দিকে আর মা তাকায় থাকবো পোলার দিকে। ব্যাপারটা দেখতে হুজুর বড় চমৎকার লাগবে হুজুর। আপনার এই কৌশল দেখে হুজুর আমি একেবারে ভাষা হারায় ফেলছি হুজুর। এবার আমি তোমাদের হাসু আর নিশুর কথা বলবো, তারপর গল্পটা তোমাদের শেষ করতে হবে। হাসু বড় ছেলে, তার বয়স 10, সে খুবই ধীর স্থির। ছোট ছেলে নিশু, বয়স 8, অনেক ছটফটে। হাসুর চোখে স্বপ্ন, নিশুর চোখে কৌতূহল। নিশুর মাথায় এলোমেলো চুল, মুখে দুষ্টুমি হাসি। হাসুর শ্যামলা মুখে মায়া, মুখে স্নিগ্ধ মধুর হাসি। এক কথায় ছোট ভাই নিশু দুরন্ত, বড় ভাই হাসু শান্ত। যখন মিলিটারি এসেছে তখন তারা ছুটে গিয়ে তাদের মাকে জড়িয়ে ধরেছে। মা নিশুকে বুকে জড়িয়ে ধরেছে, হাসুর হাত চেপে ধরে রেখেছে। কিন্তু হাসু নিশুর চোখে কোনো আতঙ্কের ছাপ নেই, তাদের চোখে রয়েছে বিস্ময়। এখন মা কাকে বেঁচে নেবে, কাকে?
স্যার, এরকম ঘটনা কি সত্যি ঘটেছিল? ঠিক এভাবে ঘটেছিল কিনা আমার জানা নেই, তবে আমি জানি এ ধরনের ঘটনা ঘটেছিল। স্যার, এটা কি কখনো সম্ভব একটা মায়ের পক্ষে তার দুই ছেলের মধ্য থেকে যে কোনো একজনকে মেরে ফেলার জন্য দিয়ে দেয়া? কিন্তু স্যার, যদি মা কোনো ছেলেকেই না দেয় তাহলে কি হবে স্যার? আমি মোটামুটি সবগুলো চরিত্রের বর্ণনা তোমাদের দিয়েছি, খুব কম হয়তো দিয়েছি, কিন্তু তারপরেও একটা মোটামুটি ধারণা তোমরা পেয়েছো। এখন এই চরিত্রগুলো ওই পরিবেশে কী করতে পারে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে, এবং সেটা নির্ণয় করাটাই হচ্ছে তোমাদের দায়িত্ব। স্যার, মিলিটারির হাতে একজনকে যদি তুলে না দেওয়া হয় তাহলে তো সবাইকে গুলি করে মেরে ফেলবে। যদি একজনকে মিলিটারির হাতে তুলে দেওয়া হয় তাহলে অন্তত আরেকজন বেঁচে যাচ্ছে। কিন্তু তাই বলে স্যার, মানে তোমরা কিছুক্ষণ নিজেদের মধ্যে একটু আলোচনা করো, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। স্যার, আপনি কোন দিকে যাবেন স্যার? কোথাও যাবো না, জাস্ট একটু সামনে থেকে হেঁটে আসবো। চলেন, আমি আপনার গাড়ি দিয়ে আগায় দিয়ে আসি। দরকার নেই, আমি হেঁটে চলে যেতে পারবো। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এখানে? আপনি? স্যার, আমি মুজাফফর স্যার। এই যে স্যার, সাংবাদিক, দৈনিক উদয়ন পত্রিকা স্যার। স্যার, কি এখানে কোনো গল্পের ভাবনার জন্য আসছেন? না না, আমি একটা ওয়ার্কশপে এসেছি। ওয়ার্কশপ? বলেন কি স্যার? কই, আমরা তো কিছু জানি না। ভালোই হলো স্যার, কালকের জন্য একটা নিউজ আইটেম পাওয়া গেল স্যার। স্যার, এই ওয়ার্কশপটা কোথায় হচ্ছে স্যার? এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। জি। এটা কোনো নিউজ করার মতো ব্যাপার না। আপনার তো স্যার পদে পদে নিউজ, আপনি যেখানে পা রাখবেন সেখানে নিউজ। আপনার বই তো স্যার এখন হেভি চলতেছে। বইটা অনেক চলে না বলে যদি বলতেন যে বইটা সবাই পড়ে তাহলে খুব ভালো লাগতো। সরি স্যার, আসলে স্যার আমি তো স্যার আপনার মতো কথা সাহিত্যিক না, তাই একটু গুছায় কথাবার্তা বলতে পারি না স্যার। আমি আমার দেরি হয়ে যাবে স্যার। আমি স্যার আপনার সাথে আসি স্যার, এই ওয়ার্কশপটা আমি করি স্যার। না না, এটা কিছু ইয়াং ছেলে মেয়ে একটা কাজ করছে, আপনাকে দেখলে ওরা বিব্রত হবে। আচ্ছা স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, একদিন কিন্তু আপনার বাসায় যাও। আসি। আসসালামু আলাইকুম স্যার। কিছু তো একটা স্যার ভেবে রেখেছি, তবে আপনার পছন্দ হবে কিনা স্যার জানি না। তাহলে এবার শুরু করো। কিভাবে শুরু করব স্যার? আচ্ছা, তুমি যখন জিজ্ঞেস করেছো প্রশ্নটা, তোমাকে দিয়ে শুরু করি, তুমি বলো। মুখে বলবো না পড়বো স্যার? তুমি যদি লিখে ফেলে থাকো তাহলে তুমি পড়ো, আর যদি না লিখে থাকো তাহলে মুখে বলো। জি স্যার।
মায়ের পক্ষে নিজের সন্তানকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া সম্ভব নয়, কিন্তু এক্ষেত্রে তার কোনো উপায়ও নেই। बहुत हो गया रोना धोना, जल्दी करो। কি ব্যাপার হুজুর কতক্ষণ দাঁড়ায় থাকবে? তোমার না হুজুর কইলো যে একটা পোলারে বাছাই করতে? তাড়াতাড়ি ঠিক করো কোন পোলারে মারতে দিবা, নাইলে কিন্তু 3 জনেই মরতে হবে। বুঝছি। नूर হাসু তো মাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে, তাহলে মা কিভাবে ওকে ছেড়ে দেবে? জি স্যার, কোনো রকম চিন্তা না করে দিতে হবে নিশুকে। তুমি কি তাই লিখেছো নাকি? জি স্যার। স্যার আমিও তাই লিখেছি। স্যার ছেলেদের যে মাথা মোটা হয় সেটা এতদিন শুনেছিলাম, আজকে সেটাও প্রমাণ হলো। আরে একটা মা কখনো পারে তার নিজের সন্তানকে মিলিটারিদের হাতে তুলে দিতে? এটা একটা ছেলের পক্ষেই বলা সম্ভব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অর্পা, তুমি বলো মা তাহলে কি করেছে? মা তার কোনো বাচ্চাকেই দেবে না স্যার। আরে বাচ্চাকে দেবে? এটা কি বলছিস? কি বলে? না না, এটা তো দিতে হবে। কি করবে? এটা হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা ওকে গল্পটা শেষ করতে দাও। বলো। এই তোমার কান্দনটা বন্ধ করো না। তুমি হুজুরের কথা শুনতেছো না? কি হইছে? 2 পোলার মধ্যে 1 পোলাটা দিলে কি হয়? এইটা কি কর? আমার কাছে তো আবার 2 পোলা এক। আমি কেমনে আবার 1 পোলারে দিব মারনের লাইকে? আপনাকে দুজন ভাই বুড়ি আমারে মারেন, আমার ভোলা পান্ডে কিছু করেন না। না 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 না, তোমাকে তো মারা যাবে না, তোমার তো রাজকপাল, হুজুর তোমারে পছন্দ করছে, তাই না হুজুর? না, আমি আমার 1 পোলারও দিব না। আমার কলজার টুকরা ছাড়া পোলা পান, আপনাকে ভয় পড়ে আপনারা আমার মারে, আমার ভোলা পান্ডে কিছু করেন না। চুপ, বেয়াদব, মুখে মুখে কথা। হুজুর আমারে মাফ করে দেন হুজুর। না না অর্পা, এটা হলে তাহলে হবে একটা স্টুপিডিটি। মা চাইলে তো যে কোনো একজনকে বাঁচাতেই পারে, কিন্তু এক্ষেত্রে তো দুজনকেই মরতে হচ্ছে, তাই না? এখানে তো স্টুপিডিটি বা স্মার্টনেসের কথা হচ্ছে না, একটা গল্প লেখা হচ্ছে। গল্পের চরিত্রগুলো যে যুক্তি মেনেই চলতে হবে এমন তো কোনো কথা নেই। কথা হচ্ছে যেটা গল্প লেখা হচ্ছে, যেটা মানুষের মনে দাগ কাটবে। সেটা মায়ের ভালোবাসা হতে পারে, মায়ের যন্ত্রণা হতে পারে, মায়ের নির্বুদ্ধিতা হতে পারে, কিংবা
অন্য কারো নিষ্ঠুরতা হতে পারে। ঠিক আছে, আমাদের ওয়ার্কশপ আজকে তাহলে আমরা শেষ করি এখানে। কিন্তু স্যার আমরা তো কোনো কনক্লুশনেই যেতে পারলাম না। কনক্লুশন? দেখো, এই পৃথিবীতে অনেক ঘটনায় ঘটে, অনেক গল্পই হয় যার কোনো কনক্লুশন নেই, যার কোনো শেষ কারো জানা নেই। এটা একটা রহস্য, মিস্ট্রি, এবং সেখানেই মানুষের যত ঔৎসুক্য, যত কৌতূহল, এবং সেটাই হচ্ছে একটা গল্প। আচ্ছা, এই যে তোমাদের এদিকটায়, মানে এই যে দক্ষিণ দিকটায়, এখানে আমি অনেকদিন ছিলাম, পরে বেশ আসা যাওয়া ছিল। আমার যতদূর মনে পড়ে এখানে একটা বড় মাঠ ছিল, খেলার একটা মন্দির ছিল। আমি মানে মাঝে মাঝে হায়ার খেলতেও আসতাম এদিকে ফুটবল। সেগুলো কি আছে এখনো আগের মতোই? স্যার মন্দিরটা এখনও আছে, কিন্তু ওর চারপাশে জঙ্গল হয়ে গেছে, আর মন্দিরটা নদীর পাশে হওয়ায় কিছু অংশ ভেঙে নদীতে চলে গেছে। মাঠ আছে কিন্তু অনেক ছোট। তাই নাকি? তো যাওয়ার পথে কি আমাকে একবার নিয়ে যাওয়া যাবে ওখানে? তাহলে একটু দেখতাম কীরকম আছে। নান্নু ভাই, হ্যাঁ মন্দিরের কাছাকাছি কি গাড়ি যাবে? হ্যাঁ যাওয়া যাইব, কিন্তু রাস্তায় গাড়ি রেখা হাইটা জঙ্গলে যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে। চল। এই সেই মাঠ, এই মাঠে আমি ফুটবল খেলতাম। এই সেই জায়গা যেখানে আমাদের ফুটবল কোচ মনিরতন স্যারকে আর্মিরা পুড়িয়ে মেরেছিল। এই সেই মাঠ যেখানে এলাকার বহু মানুষকে গুলি করে মেরে ফেলে রেখেছিল। মনিরতন স্যারকে এখানে স্যার স্যার আপনার একটা কথা কই স্যার। বলো না। আজকে এরা যারা গল্পগুলো কইছে কারো গল্প আপনার পছন্দ হয়নি, তাই না? এ কথা কেন বলছো নান্নু? আপনার মুখ দেখে আমি এটা বুঝতে পারছি স্যার। মুখ দেখে? না না স্যার, আপনি অন্যভাবে নিয়েন না, আপনার কোনো দোষ নেই। তাছাড়া সত্যি গল্পটা তো এরা কেউই কইতে পারেনি। সত্যি গল্পটা? হ্যাঁ স্যার, সত্যি গল্পটা। বাহ, আমাদের নান্নু ভাই তো বিখ্যাত গল্পকার হয়ে গেল স্যার, দেখেছেন? বিশ্বাস করেন এটা খুবই সহজ একটা গল্প, কিন্তু আপনারা কেউই ধরতে পারলেন না, আমি ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা কি গল্প তোমার মাথায় এসছে বলো তো নান্নু ভাই? স্যার তো গল্পের সবকিছুই পুরো আপনার করে কয়ে দিছে। স্যার কইছে যে মেয়ে ছেলেটার স্বামী একজন মুক্তিযোদ্ধা, কিন্তু স্যার তো এটা কয় নাই যে সে মুক্তিযুদ্ধে মারা গেছে। কইছেন স্যার? তাইলে যখন মিলিটারি আইসা কইব তার দুইটা ছেলের একটারে মিলিটারিরে দিতে, তখন কি হইব স্যার জানেন? আমি কই স্যার? তাইলে শুনেন স্যার, মিলিটারিরে যখন তার 2 বছরের পাঁচটা শুরু করছে, ওই সময় তার মুক্তিযোদ্ধার স্বামী ঘরে এসে পৌঁছাইব। সাথে তার আরো কয়েকজন যুদ্ধ সঙ্গী আছে, যারা পুরো বাড়ি ঘেরাও কইরা রাজাকার আর মিলিটারিকে উপর আক্রমণ করব। ওই মহিলার মুক্তিযোদ্ধার স্বামী প্রথমে এসে ধরব পাকিস্তানি অফিসারটারে।
একে একে রাজাকার আর পাকিস্তানি অন্য মিলিটারিগুলারে এনে যদি চান তাইলে বাকিগুলারে অ্যারেস্ট করে যুদ্ধবন্দী বানাইতে পারেন, নাইলে মন চাইলে মাইরাও ফেলাইতে পারেন। গল্পই তো স্যার, কোনো বাধ্যবাধকতা নেই। আছে আছে বাধ্যবাধকতা? না, নাই। স্যারের কথা মতো গল্প যে বানাইব, গল্প তার মতোই হইব। এরপর ধর্ম রাজাকারটারে কয়লরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দেওয়া হইব। তারপর আস্তে আস্তে সব মুক্তিযোদ্ধারা ওর দিকে আগাইতে থাকবো, আর ওর নিজের প্রাণ ভিক্ষা চাইতে চাইতে আস্তে আস্তে পিছাইতে থাকবো। ভুল করেছি, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মারিস না ভাই, ভাই 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 মারিস না ভাই, ভাই আমি ভুল করেছি ভাই, আমার মাফ করে দে ভাই, কিন্তু মুক্তি বাহিনীর লোকরা ওরে ছাড়ব না। একজন একটা রামদা নিয়ে ওরে কোপ দিব একদম মাথা বরাবর। রক্ত গল গল কইরা মাথার আড্ডি দাঁত মুখ পাইঙ্গা যাইব, রক্ত গল গল কইরা বাড়িব, কিন্তু রামদাস উঠাইতে পারবো না স্যার। মোহের উপর পাড়া দিয়া টাইরা রামদাস হাসকাটারে ছুটাই আনবো, তারপর আবার কোপ আবার কোপ। এই মাটির লগে যারা বেইমানি করছে তা কখনো মুক্তি নাই স্যার, তা কখনো মাপ নাই। তখনও মাপ পাই নাই, এখনো মাপ পাইব না স্যার। মাটির লগে বেইমানি করলে মাফ করা যায় না স্যার। মাটির মানুষের লগে বেইমানি করলে মাফ করা যায় না। কোন দেশে হয় নাই স্যার, আমার দেশে হবে না। কিছু মনে করবে না স্যার, নান্নু ভাই মুক্তিযুদ্ধের কথা শুনলে একটু এলোমেলো আচরণ করে। কেন? মুক্তিযুদ্ধের সময় নান্নু ভাইয়ের বাবা মা পুরো ফ্যামিলিকে পাকিস্তানিরা শেষ করে দিয়েছিল। চলুন স্যার, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ চলো।